আমাদের যে ইন্টার্নশিপের মডিউলে যেগুলা স্টেপ ছিল তার মধ্যে আমাদের ওয়েব ডিজাইন, ডেটাবেস, টুকটাক ইউটিলিটি কাজকর্ম, যেমন অল্প স্বল্প জাভাস্ক্রিপ্ট যে কোয়েরি, ভার্সন কন্ট্রোল, গিট হাব, গিট গিট ব্যাশ, গিট ল্যাব, এইগুলো মোটামুটি আমরা টুকটাক কাজ করেছি। কিছু ডিজাইনের আমরা ডিপ্লয়ও করেছি, ডিজাইনের প্রজেক্ট, ডেটাবেজের বেশ কিছু প্রজেক্ট তৈরি করেছি। আমরা রিপোর্টিং টুলস শিখেছি, তাই না? কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়, আমরা দুই দুই তিন ভাবে রিপোর্ট তৈরি করতে পারি। আমরা ডিজাইন করে রিপোর্টের টেমপ্লেট বানাতে পারি, আবার আমরা ডেটাবেস থেকে ডিরেক্ট ডেটা এনে ক্রিস্টাল রিপোর্টে সেটা ডিসপ্লে করতে পারি, তাই না? পারি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ পারি। আচ্ছা। তো আজকে থেকে আমাদের শুরু হলো প্রোগ্রামিং সি শার্প, একদম স্কেচ জিরো থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যতটা পারি শিখবো। আমার যতটা অভিজ্ঞতা আছে এগুলো শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? ওকে স্যার। তো প্রোগ্রামিং শিখতে গেলে আপনারা বিভিন্ন জায়গায় যদি ইউটিউব চ্যানেলে যান, প্রথমেই আইডি বা একটা এডিটর ইনস্টল করে কোড করা শুরু করে দিবে, ঠিক আছে? কিন্তু প্রোগ্রামিং এর কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাকে জানা লাগবে। আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা। ওই ওয়ার্ড গুলা আপনাদের কাছে আননোন মনে হবে। যেমন একটু আগে একজন বললো প্রোগ্রামিং সি, এইটা যে সি শার্প এর চিহ্ন, এটা হয়তো অনেকে জানেন না, তাই না? তো আমাদের আসলে সব যে জেনে বসে থাকতে হবে বিষয়টা তা না। আমাদের ব্যাপারটা হলো আমরা আগে কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হব, কিছু কথার সাথে, কিছু আইটেমের সাথে, কিছু ইসেনশিয়ালের সাথে, মানে প্রয়োজনীয় কিছু ব্যাপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এই বিষয়গুলোর সাথে কিছু কথাবার্তা বিষয়াদি জড়িত আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আগে কথা বলবো, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে যা লাগে আমরা ধীরে সুস্থে কোডিং এর দিকে যাবো, হ্যাঁ? আচ্ছা। ওকে স্যার। এখন দেখেন, আমাদের এই কোর্স আমরা ওভারভিউ করব পুরা এই ফ্রেমওয়ার্ক প্লাস এই ল্যাঙ্গুয়েজ কোর্সে। আমরা মোটামুটি ইন্ট্রোডাকশন নিব, হ্যাঁ, পরিচিতি পর্ব যেটা বললাম। এরপর আমরা প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, হ্যাঁ, একদম জিরো থেকে বেসিক কনসেপ্ট অনেকগুলো উদাহরণ সহকারে ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে আস্তে আস্তে আমরা আগাবো। আচ্ছা। এরপরে আমাদের যে জিনিসটা খুব বেশি লাগবে, আমরা পড়েও আসছি কলেজ লেভেলে, ইউনিভার্সিটিতেও লাগবে, চাকরি জীবনেও লাগবে, সেটা হলো ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এইটা শিখবো। এরপর আমরা অ্যাডভান্স সি শার্প শিখবো। আহ এইখানে এই যে বেসিক কনসেপ্ট, ওওপি আর অ্যাডভান্স হিসাব, এই তিনটা জিনিস যদি একটা মানুষ ঠিক মতো শিখতে পারে, তাহলে সে যে কোনো ল্যাঙ্গুয়েজে, সে সি প্লাস প্লাস হোক, পাইথন হোক, ডার্ট হোক, ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে সে খুব দ্রুত শিফট হতে পারবে। হ্যাঁ, বোঝা গেছে? কারণ হয়তো কিছু সিনট্যাক্স আলাদা, কিন্তু স্ট্রাকচার সবই সেম। ওকে। আচ্ছা। জি আমাদের স্যার। যখন অ্যাডভান্স হিসাব শেষ হয়ে যাবে তখন আমরা অনেকগুলো প্রজেক্ট করে ফেলবো। আমাদের যেমন ডিজাইন অনেকটা অভ্যাস হয়ে গেছে না, ডেটাবেজ অনেকটা অভ্যাস হয়ে গেছে না, হ্যাঁ, তেমনি এই অ্যাডভান্স হিসাবে আস্তে আস্তে আমরা অনেক অভ্যস্ত হয়ে যাবো প্রোগ্রামিং এর সাথে। এরপর আমরা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করবো বিভিন্ন, হ্যাঁ। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন কি? যে উইন্ডোজে চালানো যায়, যেগুলো ওয়েব না, ইনস্টল করে চালাতে হয়, বুঝতে পারছেন? জি। যেগুলা কম্পিউটারে ইনস্টল করে সব সফটওয়্যার চালাতে হয়, এই ধরনের আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করবো। সেটা নিজের বানানো একটা ক্যালকুলেটর হতে পারে, হ্যাঁ, নিজের বানানো একটা ছোটখাটো ম্যানেজমেন্ট সফটওয়্যার হতে পারে, নিজের বানানো একটা বিদ্যুৎ বিল সফটওয়্যার, ম্যাথ ম্যানেজমেন্ট সফটওয়্যার, হ্যাঁ, আমরা যে ম্যাথে থাকি, হোস্টেলে থাকি, ঠিক আছে, বা একটা টাস্ক রিমাইন্ডার থাকে না, যে আজ আগামী এক মাসে কি কি করবো, আমি প্রত্যেকদিন একটা টাস্ক তৈরি করি। এই ধরনের বিভিন্ন উইন্ডোজ ফর্ম তৈরি করতে পারি, যেটা আমাদের কম্পিউটারে আমরা ইনস্টল করে রাখতে পারবো, ঠিক আছে? এরপরে যে জিনিসটা আছে দেখেন, এডিও ডট নেট উইথ এসকিউএল। এখন কথা হলো যে ফ্রেমওয়ার্ক মানেই হলো খুব আপডেট আগাবে, হ্যাঁ, যেহেতু আমরা ডট নেট শিখবো, সি শার্পের যে ফ্রেমওয়ার্ক কাজ করা হয় সেটা হলো ডট নেট, হ্যাঁ, ডট নেট। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফ্রেমওয়ার্ক থাকে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? যেমন পিএইচপির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, ওয়ার্ডপ্রেস আছে, লারাভেল আছে, ম্যাজেন্টো আছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা ডট নেট ফ্রেমওয়ার্কে কাজ করবো। এখন ডট নেট ফ্রেমওয়ার্ক একদিনে তৈরি হয়নি, এটা হলো ওপেন সোর্স। এই যে ওপেন সোর্স কথাটা বললাম, এটা আসলে কি? ওপেন মানে খোলা, সোর্স মানে একটা উৎস, খোলা উৎস। কিন্তু এটা আসলে কেন এই কথাটা ব্যবহার করা হচ্ছে, কেন ইউজ হয়, আমরা পরবর্তীতে জানবো। এখন আপনি সি শার্পের একদম আপডেট একটা ফ্রেমওয়ার্ক শিখলেন, এখন বর্তমান মনে হয় ডট নেট 9 চলতেছে। আমরা যদি এখানে সার্চ করি যে ডট নেট, হ্যাঁ, এখানে যদি ডট নেট লিখে সার্চ করি, এই দেখেন আমরা মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যদি যাই তাহলে আমরা দেখবো যে এখন কত ভার্সন চলতেছে। ডট নেট এসডিকে লিখে সার্চ করুন, এসডিকে, দেখা যাচ্ছে যে এখন 10ও চলে আসছে, তাই না? জি। 10 চলে আসছে, হ্যাঁ। তো আবার এটার একটা সাপোর্টের ডেট লাইন থাকে, যেমন হলো এই দেখেন,
এটা সাপোর্ট, এই যে যেটা 9, এটা সাপোর্ট শেষ হবে কত সালে কত তারিখ? মে মাসের 12 তারিখ 2026। ঠিক আছে। এই .NET 8-এরও তাই, আমরা আউট অফ সাপোর্টে চলে গেছে এই যে এগুলো সব। এখন আর ওইগুলোতে কোনো নতুন কোনো সংযোজন আসবে না, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে এখন 10, আমি 6 পর্যন্ত কাজ করছি। আমি কোন পর্যন্ত কাজ করছি? 6। তার মানে এখন দেখেন 10, আমি কত পিছিয়ে গেছি, ঠিক আছে। সো এ মনে করেন খুব দ্রুত আপডেট হয়, যদিও আগে এত দ্রুত আপডেট হতো না। আগে হলো আপনার কি বলে এটা, আগে হলো অনেক দেরিতে আপডেট আসতো, আর এখন অল্প কয়েকদিন পর পর আপডেট আসছে। হ্যাঁ, অল্প কয়েকদিন পর পর। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই জন্য আমরা এমন ভাবে শিখবো যাতে আমরা যে কোনো ভার্সনের সাথে কি করতে পারি, মানে অ্যাডজাস্ট হয়ে যেতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা ADO.NET শিখবো, এটা প্রথম দিকের একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এই .NET-এরই ADO.NET। তার সাথে কি থাকবে? এসকিউএল। এসকিউএল তো আমরা পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তার সাথে তো আমরা এসকিউএল তো পারি, ওকে। এরপরে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক শিখবো, এটাকে বলা হয় ORM। এটার মাধ্যমে ডেটাবেজের সাথে ফ্রেমওয়ার্কের একটা কানেক্টিভিটি কন্ট্রোল করা হয়, ঠিক আছে, ম্যানেজ করা হয়। এটাও আমরা শিখবো। এরপরে আমরা শিখবো ASP.NET MVC, এই ADO.NET এর পরের ভার্সন, ASP.NET MVC। এইটা শিখে যাওয়ার পরে এটা তো আমরা কয়েকটা প্রজেক্ট করবো। এইটাতে যে ধরনের প্রজেক্ট করছি, এইটাতে সেম ধরনের প্রজেক্ট গুলো করবো। কিন্তু এই যে অ্যাডভান্স হিসাব পর্যন্ত উইন্ডোজ ফর্মের আগে আমরা সব কনসোল অ্যাপ্লিকেশন করবো। কনসোল অ্যাপ্লিকেশন কি সেটাও একটু করে যাবো, ঠিক আছে। তো ASP.NET MVC-টা যখন শেষ করব, তখন দেখা যাচ্ছে আমরা একই প্যাটার্নের প্রজেক্ট কনসোলেও করছি, উইন্ডোজ ফর্মেও করছি, ADO.NET-ও করছি, এটিটি ফ্রেমওয়ার্ক দিয়েও করছি, ASP.NET MVC দিয়েও করছি। যখন অনেকগুলো আস্তে আস্তে করব, তখন আমরা সিঁড়িগুলো বুঝতে পারবো যে কোনটার পর কোনটা, কোনটা থেকে কি চেঞ্জ হয়েছে, কোনটাতে কি আছে, কোনটাতে কি নাই। হ্যাঁ, অনেকগুলো পার্থক্য নিজেরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আলটিমেটলি যখন আমাদের এইখানে যে টপিকগুলো আছে এগুলো শেষ হয়ে যাবে, তখন আমরা ডিরেক্ট .NET, একদম বর্তমান যেটা চলতেছে .NET কোর বা .NET, বর্তমান যে ভার্সনগুলো চলতেছে, এটা এর আগে বলতো .NET কোর, এখন ওর নাম হয়ে গেছে শুধু .NET, ঠিক আছে। এখন আর এএসপিও নাই, আপনার আগে এডিও নাই, এএসপিও নাই, বা .NET কোরও নাই, এখন হয়ে গেছে শুধু .NET। হ্যাঁ, সেটাতে আগাবে। আমি কি বোঝাতে পারছি আমাদের রোডম্যাপটা? জি স্যার, বুঝতে হ্যাঁ, পারছি। বুঝতে পারছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে আজকে আমাদের সেশন 1। হ্যাঁ, আমরা যেহেতু সেশন 1 আজকে থেকে শুরু হলো, সেশন 1-এর পার্ট 1-এ আমরা যাবো। তবে সেশন 1-এর টপিকটা হলো কোর ডেভ ইসেনশিয়াল ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমি প্রথমে যে কথাটা বলেছি যে আমাদের কিছু প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে, মূল বিষয়াদি সম্পর্কে, মানে ডেভেলপমেন্ট রিলেটেড কিছু টুলস, কিছু মডিউল, হ্যাঁ, এই কিছু বিষয়, কিছু টপিক, এইগুলোর সাথে আমরা আগে পরিচিত হবো, ঠিক আছে। তো সেইগুলোর সাথে আমরা চলেন একটু পরিচিত হই। তো এটা হলো আমাদের সেশন 1 পার্ট 1। তো এইখানে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব হলো আইডিই। আইডি। হ্যাঁ, তারপর আলোচনা করব এসডিকে। হ্যাঁ, যেমন আমি একটু আগে এসডিকে লিখে সার্চ করলাম না এখানে গুগলে, জি। এসডিকে। এসডিকে জিনিসটা কি? তারপরে যে কোনো জায়গায় গেলে বলবে কোন আইডিতে কাজ করতেছে। এই যে একটু আগে আমার বন্ধু আমাকে যখন প্রজেক্টটা পাঠালো, আমি তখন এটা ভিএস কোডে ওপেন করছি। হ্যাঁ, তো এটা ভিএস কোডে অনেক ফাইল মিসিং দেখাচ্ছে। তখন আমি গুগল করলাম, দেখলাম ওইটার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও অথবা ইন্টেল আইজের যে একটা সফটওয়্যার আছে, আইডি আছে, ওইটা দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, তো আইডি আসলে কি? তারপরে এডিটর কি, আইডি আর এডিটরের মধ্যে তাহলে পার্থক্য কি, এসডিকে কি, ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, এই কথাটার সাথে আমরা প্রচুর পরিচিত হবো। কখন? যখন বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করতে যাবো, লেখা থাকবে ক্রস প্ল্যাটফর্ম। এইগুলো আসলে কি? দেখা যাচ্ছে আমি কাজ করছি বহুদিন, কিন্তু আমার নিজেরই মনে নাই যেগুলো কি। হ্যাঁ, তারপরে আছে সিএলআই, কমন লাইন ইন্টারফেস, এটা কি? সিএলআর কি? হ্যাঁ, তারপরে লাইব্রেরিজ আসলে কি, ওপেন সোর্স, একটু আগে বললাম না ওপেন সোর্স। ওপেন সোর্স কি, ডকুমেন্টেশন কি, ডকুমেন্টেশন শব্দটার সাথে পরিচয় আছে না কিছুটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে এই হ্যাঁ যে স্যার কনসোল আছে। অ্যাপ্লিকেশন কি। এরপরে ইন্টারফেস অফ ভিজুয়াল স্টুডিও 2017 এবং 2022। হ্যাঁ, মানে আমরা যেখানে কোড করবো যে সফটওয়্যার গুলোতে, যে সফটওয়্যার ইউজ করে বা যে আইডিই ইউজ করে, এটার ভার্সন হতে পারে 2017 বা 2022। হ্যাঁ, যেহেতু আমরা পুরাতন কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করতে চাচ্ছি প্রথমে, এই জন্য 2017 দিয়ে শুরু করতে পারি। ওভারঅল বিষয়গুলো কি, এগুলো নিয়ে আমরা একটু আজকে ডিসকাস করবো। হ্যাঁ, খাতা কলম সামনে নিবেন। আহ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও পরবর্তীটা দেখবেনও না। হ্যাঁ, এই জন্য খাতা কলম সামনে নেবেন। আমার কোনো কথা যদি মনে হয় এটা একটু টুকে রাখা উচিত, একটু নোট করে রাখবেন। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে কি, আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড কথাটার মানে কি? ইন্টিগ্রেট কথাটার মানে হলো সংযুক্ত করা। কি? সংযুক্ত। আপনারা আইসি পড়েছেন ডিপ্লোমাতে? আইসি পড়েননি? না ইলেকট্রনিক্স বা স্যার। ইলেকট্রিসিটি সাবজেক্ট গুলোতে ও ছিল না আইসি? হ্যাঁ 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 স্যার, আইসি ছিল, আইসি ছিল। আইসি, মোবাইলের মধ্যে অনেকগুলো আইসি আছে না? বলে না আইসি, হ্যাঁ স্যার। পাওয়ার আইসি নষ্ট হয়েছে, নেটওয়ার্ক আইসি। এই আইসি কথাটার ফুল মিনিং কি মনে আছে? না আইসি স্যার। কথাটার ইন্টিগ্রেটেড ফুল মিনিং সার্কিট। হলো ইন্টিগ্রেটেড সার্কিট। হ্যাঁ, এটার মানে হলো অনেকগুলা লাইটটা সার্কিট একসাথে ইন্টিগ্রেটেড, মানে সংযুক্ত আছে। হ্যাঁ, তো এই কথাটার মানে দেখেন,
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে কি? এটা পরিবেশ। ডেভেলপমেন্ট মানে কি? অবশ্যই যেহেতু আমরা এইখানে ডেভেলপমেন্ট মানে তো উন্নতি, কিন্তু আমরা যেহেতু এখানে কোডিং বেসে একটা ডেভেলপমেন্ট করবো, হ্যাঁ, এটা কোডিং হিসেবে চিন্তা করতে হবে। তার মানে এমন একটা এনভায়রনমেন্ট, আইডিই কথাটার মানে হলো এমন একটা এনভায়রনমেন্ট যেখানে ডেভেলপিং এর জন্য যাবতীয় সবকিছু যা যা প্রয়োজন হয়, হ্যাঁ, মানে সফটওয়্যার ডেভেলপ করতে গেলে যা যা প্রয়োজন হয় সবকিছু ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। কি ইন্টিগ্রেটেড মানে কি? কি বললাম? সংযুক্ত, তাই না? তার মানে এমন একটা পরিবেশ যেখানে সবকিছু ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, তাই না? যুক্ত থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এখানে তো জি স্যার। এরা কি বলছে দেখেন, অ্যান আইডিই মানে একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ইজ এ সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার দ্যাট প্রোভাইডস টুলস টু রাইট, এডিট, ডিবাগ এন্ড কম্পাইল কোড। মানে এটা একটা সফটওয়্যার যেটা আমাদেরকে কি দেয়? কিছু টুলস দেয়, যা সেই টুলস গুলো দিয়ে আমরা কি করতে পারি? কোড লিখতে পারি, এডিট করতে পারি, ডিবাগ করতে পারি, কম্পাইল করতে পারি। হ্যাঁ, কোড রাইট মানে কোড লিখতে পারি, এডিট মানে কোডে কোনো ভুল থাকলে সেটা এডিট করতে পারি, ডিবাগ মানে কোনো ভুল থাকলে সেটা আমরা বাছতে পারি, তো কোথায় ভুলটা হয়েছে আমরা এটা ডিবাগ করবো, প্রচুর ডিবাগ করবো, হ্যাঁ, তো ভুলটা কোথায় হয়েছে এটা খুঁজে বের করতে পারি, এবং কম্পাইল করতে পারি। আপনারা তো জানেন কম্পাইলার কি? অনুবাদক না? কোড তো কম্পাইল করা লাগে রান করতে গেলে, তাই না? এই কোডটাকে জি আমরা কম্পাইল হ্যাঁ করতে স্যার। পারি। হ্যাঁ, আচ্ছা। ইট ইউজুয়ালি ইনক্লুডস ফিচার লাইক এ কোড এডিটর, এ ডিবাগার অ্যান্ড কম্পাইলার। মানে এটা সাধারণত বিভিন্ন ফিচার ইনক্লুড করা থাকে এর সাথে, যেমন কোড এডিটর। কোড এডিটর কাকে বলে? এই যে নোটপ্যাড একটা কোড এডিটর, এই যে নোটপ্যাড আছে না? জি হুম, এই যে নোটপ্যাড এটা একটা হ্যাঁ কোড স্যার। এডিটর। এখানে এখানে এইচটিএমএল লেখা যায় না? হ্যাঁ, এখানে বিভিন্ন লেখা যায় না, এইচটিএমএল তো লেখা যায় হ্যাঁ এটাতে, স্যার। তাই না? এটা খুব হ্যাঁ, ভালো লেখা জানে যায়। হ্যাঁ স্যার। নাহিন, তাই না? তো তারপরে হলো হ্যাঁ কিসে আপনার হলো কি বলে এটা, ডিবাগার। হ্যাঁ, এখন ভিএস কোডে মনে করেন, এই যে ভিএস কোড একটা কোড এডিটর। ভিএস কোড কি? একটা কোড কোড এডিটর, এডিটর। কোড এডিটর। হ্যাঁ, ভিএস কোড কিন্তু আইডিই, পূর্ণাঙ্গ আইডিই না, এটা একটা কোড এডিটর। হ্যাঁ, কারণ এটাতে আপনি কোড খুব একটা ভালো ডিবাগ করতে পারবেন না, ঠিক আছে? কোড খুব একটা ভালোভাবে ডিবাগ করা যায় না। হ্যাঁ, তো এটা এমনি নর্মাল একটা ছোটখাটো আইডিই বা একটা ছোটখাটো কোড এডিটর, ঠিক আছে? কিন্তু আইডিইতে কি থাকে? আইডিইতে আপনার ডিবাগার থাকবে, ডিবাগ করার জন্য টুলস থাকবে, তারপরে আপনার একটা কোড এডিটরও থাকবে, পূর্ণাঙ্গ কোড এডিটর, হ্যাঁ, তারপরে কম্পাইলার, মানে সবকিছু পূর্ণাঙ্গ আকারে থাকবে। তাহলে সেটা একটা আইডিই হবে। তাহলে আইডিই একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা কোড লিখতে পারি, এডিট করতে পারি, ডিবাগ করতে পারি, কম্পাইল করতে পারি, তাই না? এখন জি স্যার। এখানে একটা পার্থক্য দেওয়া আছে যে আইডি আর এডিটরের মধ্যে। এখানে দেখেন ভিজুয়াল স্টুডিও, যেটা দিয়ে ডট নেট, তারপরে C++, পাইথন, হ্যাঁ, তারপরে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সবকিছু করা যায় ভিজুয়াল স্টুডিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারি, অ্যান্ড্রয়েড ফ্লাটার, তারপরে হলো iOS, হ্যাঁ, তারপরে কোড ব্লকস, এটার সাথে তো খুব পরিচিত আছে, সি করার জন্য, আসলে সি বা C++ করার জন্য হ্যাঁ স্যার। আইডিই এটা। কিন্তু কোড এডিটরের মধ্যে কি কি আছে? কোড এডিটরের মধ্যে আছে যে আপনার এই যে ভিএস কোড, যেটাতে আমরা এতদিন কাজ করছি, সাবলাইম টেক্সট, ঠিক আছে, তারপরে নোটপ্যাড++, হ্যাঁ, ব্রাকেট, আরো অনেক আছে, সবগুলোর নাম মনে নাই। তো এইখানে দেখেন কি লেখা আছে, একটু পড়ি। অ্যান আইডি ইজ এ কমপ্লিট সফটওয়্যার সুইট দ্যাট ইনক্লুডস অ্যান এডিটর, কম্পাইলার, ডিবাগার এন্ড আদার টুলস। এটা তো আমরা পড়লামই, হ্যাঁ, যে এটা কমপ্লিট একটা প্যাকেজ, এর মধ্যে সব আছে। মানে এই যে ভিএস কোড, এটাও এর মধ্যে আছে। ভিএস কোডের যাবতীয় যা কাজ কাজ আমরা করি সবকিছু এর মধ্যে আছে, আরো এডিশনাল যা ফিচার লাগে সব এর মধ্যে আছে, মানে একটা বড় ব্যাপার স্যাপার, ঠিক আছে? আচ্ছা, আর এডিটরে কি থাকে? আর এডিটর ইজ এ লাইট ওয়েট টুলস প্রিমিনারি ইউজ ফর দ্য রাইটিং কোড। মানে প্রাথমিক কোড রাইটিং এর জন্য একটা লাইট ওয়েট, মানে কি হালকা পাতলা একটা কোড এডিটর। হুম, ইটস টিপিক্যালি ডাজেন্ট ইনক্লুড ফিচার লাইক ডিবাগিং অর কম্পাইলিং। মানে এটাতে কোনো, সাধারণত এটাতে কোনো থাকে না, সেরকম কোনো ফিচার থাকে না যেগুলো কোড ডিবাগ করতে পারে বা কম্পাইল করতে পারে, ঠিক আছে? এমনিতে আমাদের কোনো কিছু ডিবাগ টিবাগ করতে গেলে আলাদা এক্সটেনশন ইনস্টল করে অনেক কিছু করা লাগে এটাতে, ঠিক আছে? এখন বলেন, এই আইডিই আর এডিটর নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না, আছে? প্রশ্ন নাই। আচ্ছা, তার মানে আমাদের তো ভিএস কোড আছে, তার মানে আমাদের এখন একটা আইডিই লাগবে না, যেহেতু আমরা প্রোগ্রামিং করবো, সফটওয়্যার ডেভেলপমেন্ট করবো, তাই না? জি আমাদের তো স্যার। এখন আইডিই লাগবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিজুয়াল স্টুডিওটা ব্যবহার করবো, ঠিক আছে? কারণ আমরা এখন ডট নেট করবো। যদি আমরা অ্যান্ড্রয়েডের কাজ শিখতাম তাহলে আমরা অবশ্যই অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতাম, অথবা ইন্টেল ইন্টেল যে আইডিয়া, যে জাভা ডেভেলপমেন্টের একটা স্পেশাল আইডিয়া আছে, ওইটা ইউজ করতাম। আর যদি সি প্রোগ্রামিং করতাম তাহলে আমরা কোড ব্লকস ইউজ করতাম, তাই না? আচ্ছা, আমাদের তাহলে আইডিটা শেষ। ওকে, এখন আসেন এসডিকে জিনিসটা কি। এসডিকে জিনিসটা কি? এই কথাটার সাথে প্রচুর পরিচিত হওয়া লাগবে আমাদের। সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট, ঠিক আছে? সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। ইট। তাহলে চলেন জিনিসটাকে একটু দেখি। অ্যান এসডিকে ইজ এ
কালেকশন অফ টুলস। এসডিকে হলো একটা টুলস এর কালেকশন, বা লাইব্রেরিজ অথবা ডকুমেন্টেশন। হ্যাঁ, মানে একটা অনেকগুলো লাইব্রেরির একটা কালেকশন, অনেকগুলো ডকুমেন্টেশনের একটা কালেকশন, অথবা অনেকগুলো টুলস এর একটা কালেকশন। অ্যান্ড সিম্পল কোড দ্যাট ডেভেলপার ইউজ টু ক্রিয়েট অ্যাপ্লিকেশন এ স্পেসিফিক প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক ইন দ্য কনটেক্সট অফ ভিজুয়াল স্টুডিও। বুঝাই দিচ্ছি। এখানে বোঝাচ্ছে হলো যে স্পেসিফিক এক একটা ফ্রেমওয়ার্কের জন্য, যেমন আমরা কাজ করবো ডট নেটে, সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে এবং ফ্রেমওয়ার্কটা কি ডট নেট। আচ্ছা, ডট নেট ফ্রেমওয়ার্ক আর পাইথনের যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক বা পিএইচপি যে ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্ক, এগুলো কি সেম? সেম তো না, এক একটা জন্য আলাদা আলাদা এক একটা ফ্রেমওয়ার্ক। তো আমাদের কি করা লাগে, আমাদের এই ফ্রেমওয়ার্ক গুলোর জন্য আলাদা আলাদা এসডিকে প্রয়োজন হয়। ঠিক আছে, আলাদা আলাদা এসডিকে প্রয়োজন হয়। যেমন ডট নেটের জন্য ডট নেট এসডিকে, ফ্লাটারের জন্য ফ্লাটার এসডিকে। ফ্লাটার দিয়ে কি করা হয়, মোবাইল অ্যাপস কাজ করা হয়, মোবাইল অ্যাপস ফ্রেমওয়ার্ক এটা ফ্লাটার। তারপরে জাভা হলো জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট, যারা জাভা নিয়ে কাজ করে। এই যে কিছুক্ষণ আগে জাভার যে কোডটা দেখালাম ওইখানে জেডিকে লাগছে। হ্যাঁ, তার মানে বোঝা গেল যে আপনি যখন একটা ফ্রেমওয়ার্কে কাজ শিখবেন তখন, বা একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ হলো ফ্রেমওয়ার্ক ডিপেন্ডেন্ট, তাহলে ওই ফ্রেমওয়ার্কের এসডিকেটা আপনাকে ইনস্টল করতে হবে। বুঝাতে পারছি? জি স্যার। তার মানে আপনি যদি পাইথন শেখেন তাহলে পাইথনের একটা এসডিকে ইনস্টল করতে হবে। আপনি যদি জাভা শেখেন জাভার জেডিকে ইনস্টল করতে হবে। আপনি যদি সি শার্প শেখেন তাহলে সি শার্প যেহেতু ডট নেটে চলে, ডট নেটের এসডিকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, তারপরে আপনি যদি ফ্লাটার শেখেন ফ্লাটারের এসডিকে ইনস্টল করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন ফ্লাটারের ল্যাঙ্গুয়েজ কি ডার্ট, তাহলে ডার্টের জন্য ফ্লাটার এসডিকেই লাগবে। আচ্ছা, এখন ভিজুয়াল স্টুডিওতে কয় ধরনের এসডিকে লাগে? ভিজুয়াল স্টুডিওতে, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিওতে, ভিজুয়াল স্টুডিও যেহেতু মানে সি শার্প দিয়ে ডট নেট দিয়ে যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশনও তৈরি করা যায়, উইন্ডোজ অ্যাপ্লিকেশন, আমি বললাম না আমরা উইন্ডোজে সফটওয়্যার তৈরি করবো, ইনস্টল করা যাবে। হ্যাঁ, যেহেতু উইন্ডোজে সফটওয়্যার উপর পাওয়া যায় এবং অ্যাপসও তৈরি করা যায়, মোবাইল অ্যাপসও তৈরি করা যায় ডট নেট দিয়ে। ঠিক আছে, এবং আইওএস, আইওএস মানে যেটা অ্যাপেলের জন্য, ঠিক আছে, ম্যাকে চলবে আসলে। হ্যাঁ, তো সবগুলোর জন্য আলাদা আলাদা এসডিকে প্রয়োজন হয়। এখানে দেখেন, এস ডট নেট এসডিকে ইনক্লুডস এভরিথিং ইউ নিড বিল্ড অ্যান্ড রান ডট নেট অ্যাপ্লিকেশন। মানে ডট নেট এসডিকে তে সবকিছুই আছে একটা ডট নেট অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। ওকে, ঠিক আছে। এখন এতে কি আছে, কম্পাইলার আছে। কম্পাইলার মানে কি, অনুবাদক, যেটা কোড কম্পাইল করে। লাইব্রেরিজ আছে, আমাদের লাইব্রেরিজ কি সব পরে বুঝতেছি। সিএলআই আছে, এবং টেস্ট, বিভিন্ন কোড টেস্ট করার জন্য, হ্যাঁ, যা যা প্রয়োজন সবকিছুই আছে ডট নেট এসডিকে এর মধ্যে। ওকে, এখন আমি বলি তাহলে, প্রশ্ন আসতে পারে যে তাহলে আইডি এর মধ্যেই তো সব আছে বললেন, তাহলে আবার এসডিকে কি দরকার? আইডি তো এসডিকে এর মাধ্যমে সবকিছু করবে। বুঝতে পারছি? এই যে জি স্যার। এসডিকে টা, এইটাকে ইউজ করবে এই আইডি, করেই তো সবকিছু করবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে অল্প কিছুক্ষণ সময় আছে নাকি কেটে গেছে? না, আছে। আচ্ছা, যতদূর আগাতে পারি, হ্যাঁ, ক্লাসটা বড় হবে, এগুলো শেখার দরকার আছে। এরপরে হলো উইন্ডোজ এসডিকে। এখানে কি লেখা আছে? উইন্ডোজ এসডিকে হলো প্রোভাইডস টুলস অ্যান্ড লাইব্রেরিজ ফর ডেভেলপিং উইন্ডোজ অ্যাপ্লিকেশন। মানে উইন্ডোজ অ্যাপ্লিকেশনের জন্য যে ধরনের টুলস এবং লাইব্রেরি প্রয়োজন, তা সবকিছু এখানে আছে। হ্যাঁ, তো এখানে এই যে কি কি আছে, ইনক্লুডস টু লাইক কম্পাইলার, ডিবাগার, ইমুলেটরস ফর বিল্ডিং, টেস্টিং এন্ড ডিবাগিং অ্যাপ্লিকেশন। ইমুলেটর মানে কি, একটা ভিজুয়ালাইজেশন, মানে একটা উইন্ডোজ ফর্ম তো সামনে লাগবে ডিজাইন করতে গেলে, তাই না? একটা উইন্ডোজ কেমন হবে, উইন্ডোজ অ্যাপ্লিকেশন, তার একটা প্যাটার্ন দরকার আছে না, ওইটা তো আমরা ডিজাইন করব। তো সেইটাকে বলা হয় ইমুলেটরস। হ্যাঁ, তারপরে ডিবাগার থাকবে, মানে যা যা প্রয়োজন আর কি এগুলো থাকবে। হ্যাঁ, তার মানে উইন্ডোজ এসডিকে কি করে, একটা উইন্ডোজ সফটওয়্যার তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয়, লাইব্রেরি, তারপরে টুল, সবকিছু ও এখান থেকে প্রোভাইড করে। আচ্ছা, অ্যান্ড্রয়েডও সেম, একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে যা যা লাগে সব অ্যান্ড্রয়েড এসডিকে এটা প্রোভাইড করে, এটা ইমুলেটর লাগে। হ্যাঁ, এপিআই লাগে, কোত্থেকে ডাটা আসবে অ্যান্ড্রয়েড অ্যাপসে, সেই তার একটা সোর্স প্রয়োজন হয়, এগুলো সব প্রোভাইড করে। সোর্স আনতে মানে এপিআই ম্যানেজ করতে কি কি লাগে আর কি। আইওএস সেম ব্যাপার। হ্যাঁ, এটা কি বুঝতে পারছি এসডিকে জিনিসটা কি? হুম? জি স্যার। হ্যাঁ স্যার। তার মানে আমাদের কি লাগবে, আমাদের একটা ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের আইডি ইনস্টল করতে হবে। এরপরে ওই যে ফ্রেমওয়ার্ক শিখবো সেইটার ইন্ডিভিজুয়াল আইডি এসডিকে গুলো লাগবে। যদি আমরা জাভাতে কাজ করতাম জেডিকে, ফ্লাটারে কাজ করলে আপনার ফ্লাটার এসডিকে, এরকম বিভিন্ন, ডট নেটে যেহেতু ডট নেট এসডিকে। এই জন্য আমি যখন ডট নেট এসডিকে লিখে এখানে সার্চ করলাম, ঠিক আছে, এই দেখেন কি হচ্ছে, এই যে লিস্ট আসতেছে না এসডিকে, দেখছেন? এখানে কি হয়, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে 64 বিট না আমাদের ম্যাক্সিমাম পিসি, ঠিক আছে, আমরা জি এখানে স্যার। ক্লিক করলে ডাউনলোড হবে। এই যে ভিজুয়াল স্টুডিও 2022-এর জন্য, এটা ক্লিক করলে কি হবে, আমাদের এখানে ডাউনলোডের জন্য এই যে চলে আসছে, এই যে বলতেছে ডাউনলোড করো। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে আসি ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম, ক্রস, ক্রস কথাটা কি বুঝেন? ক্রস না। কথাটার সাথে আমি, ক্রস তো ছোটবেলা থেকে শিখছি, শুনছি, ক্রস মানে কি কেটে দেয়, টিচাররা মার্ক কেটে দেয়, বলে ক্রস দিছে, তাই না?
কিন্তু জি স্যার। ক্রস যে একটা সংমিশ্রণ ব্যাপার, এই জিনিসটা প্রথম শিখছিলাম মাছের বাজারে যে। আমি জানতাম তো একটা মাছ নাম হলো তেলাপিয়া অথবা নাইলোটিকা, ঠিক আছে। তো একদিন শুনতেছি ওইটার নাম হলো ক্রস। হ্যাঁ, মানে দুইটা মাছের সংমিশ্রণ আরেকটা মাছ, ঠিক আছে, বুঝাতে পারছি? জি। তো আমি একদম সহজ বাংলা একটা কথা বলে দিই, ক্রস প্ল্যাটফর্ম হলো আমি একটা সফটওয়্যার বানাবো, সেটা সবকিছুতে চলবে। যেমন আগে আমরা অ্যান্ড্রয়েড যখন অ্যাপস তৈরি করা হতো তখন শুধুমাত্র অ্যান্ড্রয়েডে সেটা চলতো, আইওএস এ চলতো না, আইওএস তো বোধহয় অ্যাপেলে চলতো না। এখন ফ্লাটার জি। কি করলো? ফ্লাটার গুগল আনছে, হ্যাঁ, ফ্লাটার যে ফ্রেমওয়ার্কটা মোবাইল অ্যান্ড্রয়েডের, আপনি একটা অ্যাপস তৈরি করবেন, ওইটা আপনার হলো মোবাইলও কি বলে অ্যান্ড্রয়েডেও চলবে, আইওএস এও চলবে। দারুণ না? তাহলে আপনার খাটনি ডাবল করা লাগলো, তার খাটনি কমে গেল না? না আপনি স্যার। একটা প্রজেক্ট তৈরি করলেন, সেটা থেকে দুইটা ফাইলে তৈরি হবে, আইওএস এ তৈরি হবে, আপনার হলো কি বলে অ্যান্ড্রয়েড তৈরি হবে। অ্যান্ড্রয়েডে তৈরি হবে। এটাকেই বলে ক্রস প্ল্যাটফর্ম। তাহলে আমাদের এটা কেন জানা লাগবে আমরা একটু পড়ি আগে। ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট মিনস ক্রিয়েটিং ওয়ান অ্যাপ্লিকেশন। মানে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট হলো, এটার মানে হলো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে দ্যাট ক্যান রান অন মাল্টিপল ডিভাইস। সহজ কথা না? হ্যাঁ। যে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো, সেটা মাল্টিপল ডিভাইসে রান হবে, আর মাল্টিপল অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম তো বুঝি, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, এগুলো তো অপারেটিং সিস্টেম, তাই না? লিনাক্স, হ্যাঁ, লাইক উইন্ডোজ এখানে দেওয়া আছে, উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ইনস্টেড অফ রাইটিং সেপারেট কোড ইস প্ল্যাটফর্ম। ইনস্টেড মানে কি? পরিবর্তে, মানে সেপারেট কোড, আলাদা আলাদার জন্য আলাদা আলাদা কোডের পরিবর্তে আমরা কি করতে পারি? আমরা একটাই অ্যাপ্লিকেশন তৈরি করব, সেটা রান হবে সবগুলা অপারেটিং সিস্টেম বা ডিভাইসে। ঠিক আছে, তাই বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে জি। পারছি। তার মানে একটা জিনিস চিন্তা করুন তো, এই ক্রস প্ল্যাটফর্ম তখন ছিল না, তখন কি পরিমাণ প্যারা ছিল। আমি প্রচুর যদি ডেভেলপার লাগছে আলাদা আলাদা একটা উইন্ডোজের কোম্পানির। জন্য একটা প্রজেক্ট তৈরি করছি, ওইটা শুধু উইন্ডোজেই চলেছে, ওইটা অন্য কোনো কিছুতে চলবে না। ঠিক আছে, আমি যদি একটা মোবাইলের জন্য একটা জিনিস তৈরি করছি, ওটা শুধু মোবাইলে চলছে, আর অন্য কোনো ইসে চলবে। তার মানে আলাদা আলাদা সব করা লাগছে, কত কঠিন ছিল না? আর এখন কত ইজি হয়ে গেছে না? তো কি করছে দেখেন, ডট নেট বাই মাইক্রোসফট। ডট নেট কিন্তু মাইক্রোসফটের, জানেন? আমরা যে জানি। ফ্রেমওয়ার্কটা শিখতেছি এটা হলো মাইক্রোসফটের। তো এ কি বলতেছে, লেটস ইউ ক্রিয়েট অ্যাপস ফর উইন্ডোজ, ম্যাক অ্যান্ড লিনাক্স। ঠিক আছে, মানে আমরা ডট নেটে একটা যদি অ্যাপ্লিকেশন তৈরি করি, সেটা কিসে কিসে চলবে? উইন্ডোজে চলবে, ম্যাক্সে চলবে, লিনাক্সে, লিনাক্সে উইন্ডোজ। চলবে। ঠিক আছে, যেমন এ সিম্পল কনসোল অ্যাপ্লিকেশন রান অন দ্য থ্রি প্ল্যাটফর্মস উইদাউট চেঞ্জিং দ্য কোড। মানে আমরা একটা যদি ছোটখাটো একটা কনসোল অ্যাপ্লিকেশনও তৈরি করি, সেইটা কোনো কোড চেঞ্জ করা লাগবে না, সবগুলো প্ল্যাটফর্মে চলবে, এই যে এইগুলাতে। সুন্দর না এটা? জি স্যার। আচ্ছা, জামারিন, ঠিক আছে, এটা হলো ডট নেটের একটা মোবাইলের অ্যাপ তৈরি করার একটা মডিউল। ঠিক আছে, তো এটা কি করে? ইউজড ফর মেকিং মোবাইল অ্যাপস দ্যাট ওয়ার্ক অন অ্যান্ড্রয়েড, আইওএস এন্ড উইন্ডোজ। তার মানে আমরা যদি জামারিনতে একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, ওইটা কিসে চলবে? মোবাইলে চলবে। ওইটা মোবাইলের অ্যান্ড্রয়েডে চলবে, আইওএস এ চলবে, উইন্ডোজও চলবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, ফ্লাটার। ফ্লাটার যে বললাম, যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করলে ওটা বিভিন্ন ধরনের ডিভাইসে বা অপারেটিং সিস্টেমে চলবে। রিয়াক্ট নেটিভও সেম। হ্যাঁ, রিয়াক্ট নেটিভ যদি আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, সেটা বিভিন্ন ধরনের ডিভাইসে বা ইসে চলবে, প্ল্যাটফর্মে চলবে। ঠিক আছে, এই মোবাইলে গেম ডেভেলপ, ইউনিট ডেভেলপমেন্ট যেটা, এটা তো সেম ব্যাপার। এই ক্রস প্ল্যাটফর্মটা বুঝিনি কে? বুঝেছি স্যার। হুম, নাহিন হ্যাঁ স্যার, বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ স্যার। মাহবুব বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, কঠিন মনে হলে বলবো, আমি তত সহজ এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। ঠিক আছে, আচ্ছা, সিএলআই এই কথাটার সাথে পরিচিত ছিলে না কে বলো? আমি। আমি আচ্ছা, স্যার। অথচ এখানে প্রত্যেকটা মানুষ এটা নিয়ে কাজ করছে। সিএলআই বেসিক্যালি যে ও, আচ্ছা আচ্ছা। কমান্ড এই দিয়ে হলো দিয়ে যে সিএলআই। আপনার যে কমান্ড প্যানেলে যে কাজ করতে হয়। সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস। ইন্টারফেস। ইন্টারফেস মানে কি? একটা অবয়ব, বলে না এই ওর ইন্টারফেসটা দেখো, মানে কি? ওর যে বাহ্যিক দিক। ঠিক আছে, হ্যাঁ, বলে না যে এই প্রজেক্টের ইন্টারফেসটা পছন্দ হলো না, বা এই বাড়ির ইন্টারফেসটা পছন্দ হলো না, বলে না? হ্যাঁ, তো আমরা এমন জায়গায় কমান্ড লিখবো, মানে কমান্ড লাইন ইন্টারফেস, এটা এমন একটা ইন্টারফেস যেখানে কমান্ড লেখা যায়। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে, আসলে আমি এখানে লিখেই রাখছি সব। সিএলআই ইজ এ টেক্সট বেসড ইন্টারফেস হোয়ার ইউজার টাইপ কমান্ডস টু টেল দ্য কম্পিউটার দ্যাট হোয়াট টু ডু। মানে এটা একটা টেক্সট বেসড ইন্টারফেস যেখানে আমরা লিখবো যে তুমি কি করবা। যেমন আমি মনে করেন ডেস্কটপে কি কি ফোল্ডার আছে তা দেখবো, তাহলে আমার কি করা লাগবে? ডেস্কটপে আমার কি কি ফোল্ডার আছে তা দেখতে কি করা লাগে আমার? মাউস দিয়ে এরকম ক্লিক করা লাগে না হ্যাঁ। জি স্যার। ডেস্কটপে? হ্যাঁ তখন তো স্যার। এগুলো দেখতে হবে। একটা নতুন ফোল্ডার তৈরি করতে গেলে এখানে যে নিউতে যে এইখানে এইভাবে আসে, অথবা কন্ট্রোল শিফট এন দিই, তাই না? কিন্তু আমি যদি হুম। ওকে এইখানে বলি যে তুমি এইটা করো, তুমি হলো কি বলে, তুমি এই যে সিএমডি আনলাম, সিএমডি কিভাবে আনলাম দেখলাম তো, এখানে সিএমডি লিখে এখানে আনার পরে যদি আমি বলি যে ডিআইআর ডিরেক্টরি,
মানে আমার যত ডিরেক্টরি আছে সব দেখাও, ও দেখো সব দেখাইছো। ঠিক আছে, এবার আমি বলতেছি তুমি ডেস্কটপে যাও। কোথায় ডেস্কটপ? কোথায়? এই যে ডেস্কটপ, এইটাতে যাও। আমাদের কমান্ড লিখতে হবে শুধু, সিডি ডেস্কটপ। ডেস্কটপে গেছে? হুম? জি স্যার। মানে হ্যাঁ আগে তো স্যার। কি ছিল, আইপিএন এর মধ্যে ছিল, এখন ডেস্কটপে আসছে না এটা লাইনটা? হুম? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন যদি আমরা বলি যে আমরা এমকে ডিআইআর এটা দিয়ে নাহিন নামে একটা ফোল্ডার করলাম। ঠিক আছে, পরে আমরা নাইন ফোল্ডারের মধ্যে চলে গেলাম। তখন তো দেখি আমাদের আসলে কাজ করছে কিনা, আমাদের নাইন নামে ফোল্ডার তৈরি হয়েছে কিনা ডেস্কটপে। এই যে হয়েছে। হুম? হ্যাঁ স্যার। হয়েছে, তার মানে এটা এমন একটা আচ্ছা, তাহলে হলো অনলাইন ইন্টারফেস দিয়ে কি করতে পারি আমরা? যেগুলো গ্রাফিক্যালি কাজ করতে অনেক দেরি হয়ে যায় সেগুলো আমরা খুব শর্টকাটেই এই কাজগুলো করতে করতে পারি। পারি, তাই না? কমান্ড জি লাইন স্যার। ইন্টারফেস দিয়ে ভিজুয়াল স্টুডিও ওপেন করা যায়। ভিজুয়াল স্টুডিও কোড এটা জানো? জানা না আছে? স্যার। আচ্ছা, যেমন হলো আমি চাচ্ছি যে এইখানে একটা ফোল্ডার আছে ধরলাম, এই ফোল্ডারে আমি ভিএস কোড ওপেন করবো। আমরা এইভাবে ক্লিক করে এখান থেকে ওপেন করি না? তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে অ্যাড্রেস বারে সিএমডি দিলাম, দেওয়ার পরে আমাদের এই ফোল্ডারটা এখানে এই ফোল্ডার ডিরেক্টরিতে ওপেন হলো, তাই না? এরপরে কি করতে পারি, এখন কোড স্পেস ডট, এই যে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, আমরা ওই যে গিটের কাজ করছি না? হুম? আমার কথা কি শোনা হ্যাঁ যায় না? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তো এরকম অনেক কিছুর কাজ আমরা এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো সিএলআই বুঝিনি কে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটার আরো কাজ পরে আমরা আস্তে আস্তে ধীরে বুঝবো যে এটা কত ধরনের কমান্ড লিখে আমাদের একসময় কাজ করতে হবে, অনেক কিছু চেক করতে হবে কমান্ড লিখে লিখে। ঠিক আছে, কমান্ড লিখে প্রজেক্ট নেওয়া যায়, কমান্ড লিখে প্রজেক্টের রান করা যায়, তাই না? কমান্ড লিখে আমরা বিভিন্ন লাইব্রেরি কি কি সমস্যা আছে প্রজেক্টের সেইটা নিতে পারি। যেমন বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ আমরা সিডিএন লিখি না? তো আমরা যদি এইভাবে লিখি ইনস্টল বুটস্ট্র্যাপ এনপিএম, এইভাবে যদি লিখি তাহলে এই যে আমাদের এনপিএম এর একটা কোড দিবে। এই যে আমরা যদি এটা কপি করে আমাদের টার্মিনালে দিই প্রজেক্টের, হ্যাঁ, তাহলে আমাদের এই যেসব এই সিডিএন টিডিএন কিছু নেওয়া লাগবে না, আমাদের বুটস্ট্র্যাপ ইনস্টল হয়ে যাবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইখানে যে একটা উদাহরণ আছে যে আমরা ডিরেক্টরি তৈরি করতে গেলে এই কমান্ডটা ইউজ করি। আবার আমরা যদি একটা প্রজেক্ট দিই সি#এর, তাহলে ডট নেট নিউ কনসোল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, কনসোল একটা প্রজেক্ট নিব, তারপরে ও দিয়ে মাই অ্যাপ, মানে প্রজেক্টের নাম মাই অ্যাপ, এটা যদি করি আমাদের একটা প্রজেক্ট কমান্ড লাইন দিয়ে তৈরি করা হয়ে যাবে। ঠিক আছে, যেটা করতে গেলে আমরা ওই যে এডিটরে যাবো, মানে আইডিইতে যাবো, ফাইলে যাবো, নিউ প্রজেক্ট যাবো, হ্যাঁ, অনেক কিছু সিলেক্ট করা লাগে, কিন্তু আমরা চাইলে এই কমান্ডটা লিখে ওইটা দ্রুত করে ফেলতে পারবো। বুঝতে পারছি? আরো অনেক ভয়াবহ কাজ করা যায়, যেমন এই যে ডিস্কের পার্টিশন তৈরি করা, এগুলো পারেন আপনারা? ডিস্ক ম্যানেজমেন্টে যে ডিস্কের কি অবস্থা কন্ডিশন, হ্যাঁ, এগুলো সব এই পার্টিশন কোনটা কি করা লাগবে এগুলো সব কিছু এটাতে মানে কাজ করা যায়। ডিস্ক পুরো গোছানো, রিফ্রেশ করা, তারপর ইভেন এটা কোন মডিউলে আছে, মানে কোন ডিজাইনে আছে, হ্যাঁ, ভলিউমে যে এটা জিপিটি না এমবিআর কনভার্ট করা, সবকিছু আমরা কমান্ড ফ্রম দিয়ে করতে পারি সিএলআই এর মাধ্যমে। ঠিক আছে, এটা খুব পাওয়ারফুল একটা মানে ইউজার এক্সপিরিয়েন্স এক কথায়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আর আমরা এমনিতে যেটা কাজ করি এটাতে কি হয়, এটাকে বলা জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমরা যে এমনিতে যে মাউস দিয়ে যে কাজগুলো করি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে। আপনি একটা কথা বলেন যে এসকিউএল এ তো কাজ করছে, কুয়েরি লিখে করতে মজা লাগে নাকি মাউস দিয়ে গোটাই গোটাই করতে মজা লাগে বলেন? স্যার লিখে হ্যাঁ, কমান্ড। কোয়েরি লিখে স্যার। কুয়েরি লিখে একটা মজা আলাদা। ঠিক আছে, ওকে, এটাই। এরপরে আসেন সিএলআর। সিএলআর কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, তাই না? সিএলআর কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। আচ্ছা, এইটা আগে আমি সংক্ষেপে একটু বুঝাই দিই জিনিসটা কি। এটা হলো একটা কম্পাইলারের মতো। কিসের মতো? কম্পাইলার। কম্পাইলার। এখন কথা হলো কম্পাইলার তো সেই ডিপ্লোমা থেকে পড়ে আসতেছি, কম্পাইলার কম্পাইলার কম্পাইলারটা কি? কম্পাইলার হলো
ম্যাশিং। ম্যাশিং অর্থাৎ আমাদের কম্পিউটার, হ্যাঁ। কম্পিউটার হলো আমরা যে কোডগুলো লিখি, প্রোগ্রামিং সে যে ল্যাঙ্গুয়েজে লিখি না কেন, হ্যাঁ, এই কোডগুলো যখন আমরা চালাই, অথবা এত কঠিন করে দরকার না, আমরা যে এই যে ক্লিক করতেছি, রিফ্রেশ করলাম, এই যে একটা ফোল্ডার তৈরি করলাম, এইগুলো না কম্পিউটার বুঝে না যে আমরা কি দিয়ে করতেছি। ও শুধু বুঝে 0 আর 1। ও কি বুঝে? 0 আর 1। এটাকে বলা হয় ম্যাশিং, মানে ম্যাশিং এর ভাষা। ও শুধু 0 আর সিগন্যাল বুঝে, 0 আর 1 বুঝে, বাইনারি। হ্যাঁ। তো আমরা যখন কোড লিখি, একটা যে কোডই হোক, হ্যাঁ, সেই কোডটা লেখার পরে যখন আমরা এটাকে রান করি বা বিল্ড করি, এই কোডটা কম্পাইল হয়। কম্পাইল মানে কি? অনুবাদ হয়। কিসে অনুবাদ হয়? ম্যাশিং কোডে। হ্যাঁ, ম্যাশিং কোডে এটা অনুবাদ হয়ে যায়। এরপরে ম্যাশিং কোড তৈরি হয়ে গেল, ওই কোডটা থেকে কে করলো? সিএলআর করলো। এরপরে ওইটা কম্পিউটার বুঝতে পারে যে এটা কি কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এর মধ্যে আরো কিছু কাজ করে সিএলআর, সেটা হলো ও মেমোরি ম্যানেজমেন্ট করে, যে এইটা কতটুকু মেমোরি লাগবে প্রোগ্রামটা রান হওয়ার জন্য। হ্যাঁ, এবং এই মেমোরি কিভাবে আবার এটাকে ম্যানেজ করা যাবে, আবার মেমোরি কতক্ষণ পরে খালি হবে, কিভাবে খালি হবে, হ্যাঁ, ঠিক আছে, সবটুকু ও হ্যান্ডেল করে। এবং নিরাপত্তা, সিকিউরিটি, এই কোডটা রান করলে দেখা গেলো আমি এমন একটা কোড রাখছি, সেটা ওই মানে কোডটা রান করার সাথে কম্পিউটারের সমস্ত ফাইল কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, বা কোনো একটা অ্যাটাক হবে, তো ও ওইটা চেক করে যে এই কোডে কোনো ঝামেলা আছে কিনা। এটা কখন চেক করো? যখন ওটাকে পড়ে পড়ে ওই করে, কম্পাইল করে, অনুবাদ করে, তখন ও ধরে ফেলে এটা। তার মানে কম্পাইলার কি কি করে? কম্পাইলারও কম্পাইলার হলো এই সি শার্পের কোড গুলাকে ম্যাশিং কোডে রূপান্তর করে, এক। এরপরে কি করে? ও হলো মেমোরি ম্যানেজমেন্ট করে, যে কতটুকু মেমোরি প্রয়োজন হবে বা মেমোরি কিভাবে আবার ক্লিয়ার হবে। ঠিক আছে, এই জিনিসটা ম্যানেজ করে। তারপর আরেকটা কি করে? ও সিকিউরিটি জিনিসটাকে ম্যানেজ করে, যে এই কোডটাতে কোনো বিপজ্জনক কোড আছে কিনা, এই জিনিসটাও চেক করে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে একজন যদি বলতে পারেন এই সিএলআই আর সিএলআর, এই দুইটা জিনিসের একটা ছোট ওভারভিউ দিলে আমি খুব খুশি হতাম। কে দিবেন? সামনেই আছে আপনাদের। আচ্ছা আমি বলি তাহলে। হুম হুম, sure। আচ্ছা, সিএলআর হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম, যেটা হচ্ছে আমাদের কোডকে আমাদের কম্পিউটার সাধারণত হচ্ছে আপনার, আমরা যে ইউজুয়ালি যে ভাষায় কথা বলি কিংবা যে ভাষায় আমরা লিখি সেগুলো কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার হুম সাধারণত বুঝে বাইনারি সংখ্যা 0 আর 1। আমরা কম্পিউটারে যাই লিখি, যাই টাইপ করি, যাই বলি না কেন, ও হচ্ছে সাধারণত ও প্রথমে সেটাকে আগে হিউম্যান ল্যাঙ্গুয়েজ থেকে 0 আর 1-এ কনভার্ট করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। করতে ওইটাই ম্যাশিং কোড, ম্যাশিং কোড। হুম আর হুম। সিএলআই হচ্ছে আপনার, সিএলআই দিয়ে আমরা সাধারণত কমান্ড দিয়ে দিয়ে পিছিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে অপারেট পারি। করি, অপারেট করি, আচ্ছা। যেটা আমরা গ্রাফিক্যালি করি, কিন্তু কমান্ড দিয়ে করলে অনেক দ্রুত হয়। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, সিএলআর কিন্তু অনেক ধরনের আছে, মানে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ধরনের আছে। ঠিক আছে, ডটনেটে সিএলআরটা এইভাবে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এবার আসি লাইব্রেরিজ। লাইব্রেরিজ কথাটা বলার সাথে আমাদের কি মনে হয়? মনে হয় না যে অনেক বড় একটা বইয়ের সংগ্রহশালা? এরকম মনে হয় হ্যাঁ, না যে অনেক অনেকগুলো বই অনেক আছে? অনেক তো কিছু আমরা একসাথে। যেহেতু এখন ইসের মধ্যে আছি, ডটনেট এর কাজে বা প্রোগ্রামিং এর ব্যাপারে আছি, তো এখানে আমাদের এই লাইব্রেরিজ বলতে বোঝাচ্ছে যে অনেক কিছু কালেকশন যেগুলো অলরেডি করা আছে এবং ওইগুলা থেকে আমরা ব্যবহার করব। যেমন আমরা যে কোয়েরি করছি, যে কোয়েরি তো অনেক, যে কোয়েরিতে লাইব্রেরিটা, ওইখানে অনেক কোড করে দেওয়া আছে না, আমরা সেগুলো ব্যবহার করি না। যদি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট লিখতে হতো তাহলে তো একটু 2-3 লাইন বেশি লেখা লাগে, কিন্তু যে কোয়েরিতে একটু কম লেখা লাগে। বুটস্ট্র্যাপের যে লাইব্রেরি আছে, এটা আমাদের কাজ কমায় না বাড়ায়? কমায়। কমায়। অনেকগুলা ক্লাস তৈরি করা আছে না, প্রি প্রি মানে প্রি রিটেন করা আছে না? হ্যাঁ। হুম। আচ্ছা, হ্যাঁ তো স্যার। ডটনেটে, সি শার্পে, তারপরে কি বলে, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে লাইব্রেরি আছে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে, সে ফ্লাটার হোক, জ্যাঙ্গো হোক, হ্যাঁ, লারাভেল হোক, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে লাইব্রেরি আছে, যেখানে কিছু কিছু বিষয় অলরেডি করে দেওয়া থাকে। যেমন আপনারা সি করছেন না, সি ডিপ্লোমাতে, তো সিতে যখন আমরা প্রিন্ট এফ এর মধ্যে কোনো কিছু লিখতাম, ওটা প্রিন্ট হতো না? প্রিন্ট এফ লিখে ওইটার মধ্যে ডাবল কোটেশনে কিছু হ্যাঁ লিখলে স্যার। তো প্রিন্ট হতো, তাই না? তো ওই যে প্রিন্ট এফ এর মধ্যে কিছু লিখলে প্রিন্ট হবে, ওইটা করে দেওয়া থাকতো লাইব্রেরির মধ্যে। তার জন্য ওই লাইব্রেরিটা ওইখানে আমরা ওই যে ইনক্লুড ডট এসটিডিও ডট এইচ একটা হেডার ফাইল ই করতাম, এসটিডিও ডট এইচ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, একটা হেডার ফাইল উপরে ইনক্লুড করতাম না আমরা, হ্যাঁ। হ্যাশ ইনক্লুড। ওইটাই হলো লাইব্রেরি রেফারেন্স, মানে ওই ওই যে এসটিডিও ডট এইচ, ওর ভিতরে ওই প্রিন্ট এফ এর যাবতীয় সবকিছু করা থাকতো, যার জন্য আমরা প্রিন্ট এফ এর মধ্যে কিছু লিখলে ওইটা কি হয়, প্রিন্ট হয়ে যায়। তেমনি ডট নেটও আমাদের প্রচুর প্রি ডিফাইন কোড থাকে, হ্যাঁ, যেটা অলরেডি লেখা আছে। এখানে বলা হচ্ছে এইভাবে যে এ লাইব্রেরি ইজ এ কালেকশন অফ প্রি রিটেন কোড, মানে অলরেডি লেখা আছে কোডগুলা, অর ফাংশন, মানে কোড অথবা ফাংশন দ্যাট ইউ ক্যান ইউজ ইউর প্রোগ্রাম, মানে তুমি সেগুলো তোমার প্রোগ্রামে ইউজ করতে পারো। ইট সেভ ইউর টাইম বিকজ ইউ ডোন্ট
হ্যাভ টু রাইট এভরিথিং ফ্রম স্ক্র্যাচ, মানে তুমি সবকিছু, যেমন একটা কোড কিভাবে প্রিন্ট হবে এটাও যদি আপনাকে করে নেওয়া লাগে তাহলে মুসিবত না? হ্যাঁ, একটা কোড কিভাবে রান হবে আগে এরকম হইতো, সবকিছু বানাই নেওয়া লাগতো। আর এখন কি হচ্ছে, এখন বানানো থাকতেছে, ওইগুলো আমরা ইউজ করতে পারতেছি। ঠিক আছে, ওকে। এক্সাম্পল কি দিছে ওরা, ইফ ইউ নিড এ ক্যালকুলেট দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার, মানে আমরা যদি একটা নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাই, ঠিক আছে, হ্যাঁ, স্কোয়ার রুট বের করি না আমরা, 16কে হ্যাঁ বর্গ হ্যাঁ করলে কত হয়? 4 হয় না? অথবা আমরা যদি স্কোয়ার করি, যে হলো এক্স স্কোয়ার, টু স্কোয়ার, এগুলো বের করতে চাই, তো এটার জন্য মানে বাই ডিফল্ট বিভিন্ন দেওয়া আছে, ফাংশন তৈরি করে দেওয়া আছে, যেমন ম্যাথ ডট এসকিউআরটি, সি শার্পের এই ফাংশনটা ইউজ করলে আমাদের বর্গ টর্গ বের করে দিবে। বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো লাইব্রেরির কাজ বুঝছি, যে লাইব্রেরিতে আমাদের অনেক কিছু দিবে। হুম, হ্যাঁ লাইব্রেরি বিষয়টা কে বুঝিনি? আমি জানি এই মুহূর্তে অতটা ক্লিয়ার হওয়া যাবে না, কিন্তু আমি যখন কোড করব, তখন বলবো যে আমরা এখানে এই লাইব্রেরিটা ইনক্লুড করলাম, তখন মাথার কাজ করবে যে লাইব্রেরি ইনক্লুড করলো, তাহলে এইটা লাইব্রেরি, লাইব্রেরিটা যেন কি, তখন ওই যে প্রথম ভিডিওতে ভাইয়া বলছিল, তখন এই কথাগুলো বললে ও আচ্ছা আচ্ছা এই তাহলে এই জিনিসটা, ওই যে মাথার ভিতরে একবার ঢুকে যাবে। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ আপাতত মনে রাখতে হবে যে আমরা প্রোগ্রামিং করতে গেলে আমাদের অনেক কিছু মানে প্রয়োজনীয় কিছু ফাংশন কোড ওখানে অলরেডি করে দেওয়া আছে, আমরা সেগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই চলবে, এবং সেটা আমরা নিজেরা বুঝতে পারবো যে এটা করে দেওয়া আছে কিভাবে। এটাই সব থেকে বড় মজা। এবং আরো বেশি বুঝবো কেন, আমরা তো ওল্ড থেকে শুরু করতেছি, পুরাতন ভার্সন থেকে। তো যখন নতুন ভার্সনে যাবো দেখবো যে অনেকগুলা কোডই নেই নতুন ভার্সনে, তখন আপনি বুঝবেন যে হলো ও আচ্ছা, এই যে নতুন পুরাতন ভার্সনে তো এই কোড গুলো ছিল, করা লাগতো, আর এখনো তো করা লাগতেছে না, তার মানে এগুলা তো ওই লাইব্রেরিতে চলে গেছে। লাইব্রেরিতে এখন দেওয়া আছে, শুধু আমরা নিয়ে নিয়ে ইউজ করতেছি। ঠিক আছে, এরকম চেঞ্জ গুলো আমরা দেখতে পাবো। ওকে, এবার আসি ওপেন সোর্স। এই কথাটা ফার্স্টে একবার বলছিলাম। ওপেন সোর্স হলো মানে আমরা যে প্রোগ্রামিং এ যে ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করি, হ্যাঁ, এইগুলো হলো ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে আমি একটা উদাহরণ দিই। মনে করেন আমি একটা জিনিস বানাচ্ছি, হ্যাঁ, একটা সফটওয়্যার বানাচ্ছি, এটাকে আমি পাবলিক করে দিলাম, দিয়ে বললাম যে সবাই এটা ব্যবহার করবে, এবং নতুন কোনো কিছু যদি পরিবর্তন করার মনে হয় এই সফটওয়্যারে, সে সেটা পরিবর্তন করতে পারবে। ধরো তোমরা ফেসবুক ব্যবহার করো, এখন তুমি চাচ্ছ যে ফেসবুকের আসলে মেসেজের কিছু সমস্যা হচ্ছে, এই সমস্যাটা তুমি সলভ করে দিলে, সেটা সলভ করার পারমিশন তোমাকে দেওয়া আছে, কারণ ফেসবুকে ওপেন সোর্স ধরে নাও, এবং তুমি এটা করে দিলে ওরা এটাকে অ্যাকসেপ্ট করলো। তার মানে তোমার একটা জিনিস ওরা দেখলো যে না ওই জিনিসটা ভালো করছে, এটাকে পরিবর্তন করে দিছে, ওইটা তো তারা অ্যাকসেপ্ট করলো। কিন্তু ফেসবুকে কোড কি তুমি পাও? না ফেসবুকের একটা ইউজ করতে গেলে তোমার একটা সমস্যা হচ্ছে, সেটাকে তুমি চাইলে পরিবর্তন করতে পারতেছো? না পারতেছো না। তো এইখানে ওপেন সোর্স হলো আমাদের যে ডট নেট, বুটস্ট্র্যাপ, ফ্লাটার, হ্যাঁ, এই সব কিছুই হলো ওপেন সোর্স। ঠিক আছে, যার কোডগুলো সবাই দেখতে পারে, যার কোডগুলো কি হয়, সবাই দেখতে পারে, হ্যাঁ। এবং এই কোডগুলো আমরা যেমন বুট স্ট্র্যাপে কাজ করি যখন আমরা, তখন চাচ্ছি যে বাটন আসলে এরকম না হয়, এরকম হলে ভালো হয়। বাটনের কোডে আসলে বেশি ক্লাস হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমরা শুধু বিটিএন দিব ওর সাথে, যেমন এখন বিটিএন দিয়ে তারপরে বিটিএন প্রাইমারি দেওয়া লাগে না? হ্যাঁ, তো আমি চাচ্ছি যে না, বিটিএন শুধু বিটিএন দেওয়ার সাথে অটোমেটিক প্রাইমারি নিয়ে যাবে, এরপরে যদি অ্যাডিশনাল কিছু লাগে তখন দিবে সে আলাদা। তাহলে আবার আরেকটা ক্লাস কম লেখা লাগতেছে না? হ্যাঁ শুধু বিটিএন লিখলে যদি প্রাইমারি কাজ হয়, তাহলে তার বিটিএন আবার স্পেস দিয়ে আবার বিটিএন প্রাইমারি তো দেওয়া লাগতেছে না। তো আমি না এটা আইডিয়া করলাম, হ্যাঁ, এখন যদি এটা মনে হয় যে খুব ফ্লেক্সিবল, তো আমরা ওদের এটাকে অ্যাপ্লাই করতে পারবো। এই যে প্রত্যেকটা, এই যে বুট স্ট্র্যাপের যে ওপেন সোর্স লিঙ্কস, এই যে বুট স্ট্র্যাপ, এই কি হলো এটা, চলে গেছে। এই যে আমরা এই কোডটা এখান থেকে নামাই, যে বুট স্ট্র্যাপের প্রফিশিয়েন্ট, এটা হলো বুট স্ট্র্যাপের সোর্স ফাইল আর কি। ঠিক আছে, আমরা যে বুট স্ট্র্যাপ ইউজ করি এটা সোর্স ফাইল এইটা। এখানে এই যে এরা কি আছে, এই যে কন্ট্রিবিউটর, এই যে ব্যক্তিগুলো দেখতেছো, এরা এগুলো কন্ট্রিবিউট করে করে আজকে বুট স্ট্র্যাপ এই লেভেলে নিয়ে আসছে। তার মানে ডট নেটও এক সময় অত কিছু ছিল না, আস্তে আস্তে এটাকে মানুষই ইউজাররাই ডেভেলপ করছে। কারা ডেভেলপ করছে? হ্যাঁ, স্যার ইউজাররা ইউজার। ডেভেলপ করছে। ইউজাররাই। যখন আমি অনেক ভালো পারি তখন আমি ওইটার ভুলও ধরতে পারবো না, ওইটা আরো কিভাবে সহজ করা যায় সেটা করতে পারবো না, তো ওইটা করে করে ওইখানে রাখা যায়। ঠিক আছে, তো একেই বলা হয় ওপেন সোর্স। এক্সাম্পল কি কি, ডট নেট একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, ফ্লাটার ওপেন সোর্স, লিনাক্স ওপেন সোর্স, অ্যান্ড্রয়েড ওপেন সোর্স, পাইথন ওপেন সোর্স, হ্যাঁ, এগুলো সব ওপেন সোর্স। দিস মিনস এনিওয়ান ক্যান সি অ্যান্ড ইমপ্রুভ দেয়ার কোড, মানে যে কেউ এর কোড দেখতে পারে যে এটা কিভাবে আসলে কাজ করে, এবং সে চাইলে নতুন কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, এবং সেগুলো শেয়ারও করতে পারে। এইটা কতটুকু ক্লিয়ার দেখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নাহিন, এই এই ওপেন সোর্স বলতে কি বুঝছেন বলেন?
আর এই ওপেন সোর্স বলতে বোঝাচ্ছে যে মানে এটা যে কেউ চাইলে মানে মানে এই কোড সবাই দেখতে পারে মূলত হচ্ছে এটা। আর হচ্ছে মানে এটার হচ্ছে যে কোনো চাইলে মানে মানে চেঞ্জ করা যায় আর কি। উদাহরণ বলেন নিজের তো, মতো উদাহরণ করে চেঞ্জ করা। উদাহরণ দেন, এক্সাম্পল দেন। স্যার উদাহরণ হচ্ছে যেমন এই যে আমরা যখন বুট স্টেপ ব্যবহার করি, তো বুট স্টেপে বিভিন্ন বাটন বা মানে প্যাডিং ইউজ করি। তো ওইখানে যদি আমরা নিজের মতো মানে কিছু সময় থাকে যে মানে ওইভাবে দিলে অনেক বেশি কোড লেখা লাগে বা ই করা লাগে, তখন ওইটাকে আমরা যেমন শর্ট করে আনতে পারি। স্যার এটা তো কি? বিষয়টা হলো এই জন্য যখন দেখেন বুটস্ট্র্যাপে অনেক থাকে না MX Y, ঠিক আছে, আমি আমি সি শার্পে হ্যাঁ উদাহরণ আপনাদের দিতে পারতাম, কিন্তু সি শার্প আপনাদের এখন বুঝবেন না, তো বুটস্ট্র্যাপ যেহেতু করছেন বলি। বুটস্ট্র্যাপে MX Y আর MS Y তারপরে তো কল, আগে কল এক্সেল লেখা লাগতো, এখন শুধু কল লিখলেই চলে, হ্যাঁ, কলস্প্যানের ক্ষেত্রে, হ্যাঁ। তো সরি, কলস্প্যান বলি না, মানে কলাম তৈরির ক্ষেত্রে। তো বিষয়গুলো হলো এগুলা ইউজারদের মাধ্যমে ডেভেলপ হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, কাজ করতে করতে তারা এক্সপার্ট অনেক, তারাই ডেভেলপ বলছে যে এই জিনিসটা ডেভেলপ করলে আরো ভালো হয়। তখন তারা বুটস্ট্র্যাপ এই যে কোডগুলা নিয়ে, আপনি যদি এই কোডগুলা পুরো নামাই নেন তাহলে ওইটা আস্তে আস্তে ডেভেলপ করে ওদেরকে দেওয়া যাবে। বুঝতে পারছি? তার মানে বুঝছি। এরপর থেকে যখন শুনবেন যে কোন একটা আইটেম শিখতেছেন, যদি বলে এটা ওপেন সোর্স, তার মানে বুঝবেন যে ওইটাকে আপনি যদি খুব ভালো মতো শিখেন তাহলে ওইটাকেও আপনি অবদান রাখতে পারবেন ওইটার জন্য, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ডকুমেন্টেশন এই জিনিসটা সম্পর্কে বলার আর কিছুই না, আপনারা তো ভালো করে জানেন। তারপরে আমি একটু নর্মালি পড়ে যাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। Documentation is a guide or manual that explain how to use this software or library. It helps user understand how to use software correctly. মাহবুব, বলো এই জিনিসটা কি বলতেছে আসলে? ডকুমেন্টেশন আমরা যখন সাধারণত কোনো সফটওয়্যার কোম্পানি বা যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন তার সাথে একটা অনেক বড় একটা কাগজ দেওয়া থাকে, মূলত সেটা কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলাই আর কি, মানে এর কি কি উপকারিতা আছে। তুমি এই লাইনটা পড়ে শুধু এইটুকু পাইলে? Documentation is a guide or manual that explain how to use software or library that helps user understand how to use software currently. ও, মানে কিভাবে আরো ভালোভাবে ব্যবহার করা যায়, আরো হচ্ছে না, মানে তুমি সহজ করে দেয় আর কি বিষয়টা। স্যার আমি সেটা তো বলি। বুঝছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার এটা বুঝাচ্ছে যে মানে একটা সফটওয়্যার কিভাবে কাজ করে বা মানে এটা মানে কিভাবে ইউজ করবে, মানে এরকম এই বিষয়টা নিয়ে মানে একটা ডকুমেন্ট মানে একটা লেখা আচ্ছা, আর কি, মানে লিখিত ভাবে লেখা। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দিই, হ্যাঁ, হয়েছে দুজনেরই হয়েছে, কিন্তু ক্লিয়ার করি। এখানে বলতেছে ডকুমেন্টেশন ইজ এ গাইড অর ম্যানুয়াল, মানে একটা গাইডলাইন। সেটা কিসের জন্য? হাউ টু ইউজ এ সফটওয়্যার, একটা সফটওয়্যার কিভাবে ব্যবহার করব, অথবা অর লাইব্রেরি, যে কোনো একটা লাইব্রেরি, লাইব্রেরি মানে বলছি তো যে কোনো ফ্রেমওয়ার্কের লাইব্রেরি। ইট হেল্পস ইউজার আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ দিস সফটওয়্যার কারেক্টলি। উদাহরণ হিসেবে দুইটা জিনিস বলি। ক্রিস্টাল রিপোর্ট একটা সফটওয়্যার না, প্রিমিয়াম? ওটা যখন তোমাদের আমি দেখালাম, ওই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ম্যানুয়াল ছিল না, কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে কি করা লাগবে, কিভাবে ইউজ করতে হবে, এগুলো ছিল না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, স্যার। ফটোশপের যখন ক্র্যাক ফোল্ডার গুলো যখন ডাউনলোড করা হয়, তখন ওর একটা ডকুমেন্টেশন থাকে না? হ্যাঁ থাকে। হ্যাঁ, কিভাবে ইনস্টল করতে হবে না করতে হবে, এই যে একটা ম্যানুয়াল গাইডলাইন, এটা বলে ডকুমেন্টেশন। আচ্ছা, আমি যখন তোমাদের ছোট ছোট ডকুমেন্টেশন বানাইতে বলছিলাম কিভাবে এটা ইনস্টল করতে হয়, কিভাবে ওইটা করতে হয়, এর ডকুমেন্টেশন বানাইতে বলছিলাম না? এর মানে কি, যাতে আরেকজন পড়ে বুঝতে পারে এটা কিভাবে করতে হবে। আচ্ছা, এটা গেল সফটওয়্যারের ক্ষেত্রে। এরপর লাইব্রেরি, বুট স্ট্র্যাপ কিভাবে ইনস্টল করতে হয়, কাজ করতে হয়, এটা ডকুমেন্টেশন কোনটা? হ্যাঁ, এই যে ডকুমেন্টেশন না? হ্যাঁ, ওই যে হ্যাঁ এটা ডকুমেন্টেশন। এটা না, সে ডকুমেন্টেশন এই যে হ্যাঁ হ্যাঁ। কিভাবে যে কুইক স্টার্ট, হ্যাঁ একটা লাইব্রেরি, বুট স্ট্র্যাপ একটা লাইব্রেরি, এটা কিভাবে আমরা ইনস্টল করবো, যে কুইক স্টার্ট, তাই না? সেপারেট মডিউল কম্পোনেন্ট, এরপরে এইগুলো কি আছে, কোনটা কিভাবে ইউজ করবো, এই যে আমরা যদি কন্টিসে যাই, সরি, এইগুলা কই, কম্পোনেন্টে যাই, তখন কি আছে এখানে? কার্ড আছে, বাটন আছে, নাপস আছে, তাই না? ন্যাপবার আছে, মডেল আছে, সবকিছু আছে, কোনটা কিভাবে ইউজ করবো, এই ডকুমেন্টেশন না এটা? তো এটা একটা লাইব্রেরি না, বুটস্ট্র্যাপ একটা হ্যাঁ স্যার। লাইব্রেরি না? হ্যাঁ, এখন কি এই লাইনটা হ্যাঁ বোঝা যাচ্ছে? লাইব্রেরি। হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, এক্সাম্পল, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সি শার্প, ইউ ক্যান চেক .NET সি শার্প অফিসিয়াল ডকুমেন্টেশন। তার মানে আমরা মানে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক শিখতে চাইলেও কি করতে পারি? যেমন আমরা যদি ফ্লাটারে যাই, তাহলে ফ্লাটারের যে ডকুমেন্টেশন আছে এখানে, গেটিং স্টার্টেড, কিভাবে কাজ করতে হবে সব আছে, এই যে ডকুমেন্টেশন, এই যে উইন্ডোজে ডাউনলোড করতে বলতেছে, হ্যাঁ, সব কিছু আছে, কিভাবে কি কাজ টাজ করতে হবে, বিল্ডিং লেআউট, এই সেই ভিডিও টিডিও সব সহই দেওয়া আছে। আমরা যদি সি শার্প শিখতে চাই, তাহলে এই যে ডিরেক্ট মাইক্রোসফট অফিসিয়াল থেকে আমরা শিখতে পারবো, এই যে ফান্ডামেন্টালস নিলাম, এই যে ও আচ্ছা,
কোনটা কি, বেসিক শিখতে চাই যে ওভারভিউ সব কিছু আছে, হ্যালো ওয়ার্ল্ড সব দেওয়া আছে, একটু 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 করে। বোঝা গেছে? হুম। তাহলে হ্যাঁ স্যার, ডকুমেন্টেশন কি? বুঝেছি। স্যার একটা ডকুমেন্টেশন হলো একটা গাইডলাইন। গাইডলাইন। ঠিক আছে, ডকুমেন্টেশন পড়াও শিখতে হবে, ডকুমেন্টেশন বানানো বানানো শিখতে শিখতে হবে। হবে। ঠিক আছে, ডকুমেন্টেশন যারা পড়ে শেখে এদের সাথে কেউ পারে না কোড করে। ডকুমেন্টেশন যারা পড়তে পারে এরা হলো বেস্ট। কেউ যদি ডকুমেন্টেশন পড়ে পড়ে এই জিনিসটা তৈরি করতে পারে। ঠিক আছে, যেমন এখন এসে বুঝি যে নিজের কোড বোঝা চাইতে অন্যের কোড বোঝা বেশি ভালো। হ্যাঁ, কারণ আমি একসময় আবার নিজে যা কোড করতাম ওই কোড নিয়ে পড়ে থাকতাম, কিন্তু এখন বুঝি যে অন্যরা যে কোড করে ওই কোডেই তো কাজ করতে হবে বেশি। ঠিক আছে, সবসময় তো আমি যেরকম কোড করছি এই কোডটা আমি তো পাবো না, বরং অন্যরা যেভাবে কোড করতেছে ওই কোডে কাজ করতে হবে বেশি। এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি কনসোল অ্যাপ্লিকেশন। কনসোল অ্যাপ্লিকেশন হলো আমরা প্রথম বেসিক প্রোগ্রাম শিখতে যে আমরা যে ছোট ছোট কোড শিখবো, সিনট্যাক্স শিখবো, কিভাবে কোড লিখতে হয়, বিভিন্ন টপিক শিখবো যেগুলো স্টার্টিং মানে বেসিক লেভেলে লাগে। এই কোডগুলো যখন রান করবো তখন এই একটা এরকম একটা ব্ল্যাক স্ক্রিনে এসে আমাদের দেখাবে সবকিছু, আউটপুটটা। আউটপুটটা এরকম ব্ল্যাক স্ক্রিনে দেখাবে। হ্যাঁ, যদি আমরা দুইটা সংখ্যা প্রোগ্রামের মাধ্যমে যোগ করি, এই যোগফলটা আমাদের স্ক্রিনে এসে দেখাবে। কারণ আমরা এখানে কোনো প্ল্যাটফর্ম ইউজ করছি, যেমন ওয়েব ইউজ করতেছি না, ওয়েব ইউজ করলে ব্রাউজারে দেখাইতো, তাই না? যদি উইন্ডোজ সফটওয়্যার ইউজ করতাম তাহলে উইন্ডোজ ফর্মে এসে দেখাইতো, একটা সফটওয়্যার ওপেন হয়ে সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখাতো। তারপর আমরা যদি ওয়েব করতাম তাহলে ওয়েবের বিভিন্ন ডিজাইন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ দিয়ে সেটা এত দেখাতাম। যদি আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করতাম তাহলে মোবাইল অ্যাপ্লিকেশন দেখাতাম। কিন্তু আমরা আপাতত যেহেতু শিখতেছি, সেক্ষেত্রে আমরা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করবো যেটার আউটপুট কিসে দেখাবে, এই ব্ল্যাক স্ক্রিনে দেখাবে। ঠিক আছে, এবং একটা কথা বলি যে এটা যে কনসোল মানে এটা যে নর্মাল তা না, এটাতে ইআরপি বানানো সম্ভব। ইআরপি মানে বড় ম্যানেজমেন্ট সফটওয়্যার এটাতে বানানো সম্ভব। তার একটা উদাহরণ দেবো। হ্যাঁ, দেন হালকা করে। হ্যাঁ স্যার। আমরা যে বাটন ফোনে বিকাশ ইউজ করি না, হ্যাঁ, এটা কিন্তু কনসোল সিস্টেমে করা হয়। আমরা চাইলে এটা এখানে বানাইতে পারবো, এখানে আচ্ছা, দিতে পারবো না ওয়ান, হ্যাঁ, যে ইন্টার চাপ দিলে ওয়ানের কাজ হবে। এবার আমাদের মনে করেন একটা অফার নেওয়া লাগবে বিকাশের বা ক্যাশ আউট করবো, এটা 6 নম্বরে আছে, 6 ক্লিক করে ইন্টার দিলাম, নাম্বার লিখলাম, করে ইন্টার দিলাম, ঠিক আছে, হয়ে গেল। সম্ভব না? হুম? এই সম্ভব না? হ্যাঁ, সম্ভব। হ্যাঁ স্যার। বিকাশের বাটনে যে ব্যাপারটা আছে ওটা কি খুব গ্রাফিক্যাল ব্যাপার স্যাপার থাকে? না। হ্যাঁ, না ওটা কি স্যার। আসে শুধু নাম্বার আর শুধু লিস্ট আছে, তাই না? তো এইখানে তো সেটা করা সম্ভব, সম্ভব না? আচ্ছা, তা হ্যাঁ, এরা কি সম্ভব। বলতেছে কনসোল অ্যাপ্লিকেশন একটু দেখি। এ কনসোল অ্যাপ্লিকেশন ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ইউজ এ টেক্সট বেস ইন্টারফেস। ওই একই কথা, টেক্সট বেস ইন্টারফেস মানে টেক্সট দেখাবে শুধু। ইট ডাজ নট ইউজ এ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কথা খুব সহজ ভাবে বোঝানো হয়েছে না? মানে এর কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করিনি, এটা কি করছে শুধু একটা টেক্সট বেস ইন্টারফেস। দ্য ইউজার প্রোভাইডস ইনপুট থ্রু দ্য কমান্ড লাইন টার্মিনাল অ্যান্ড প্রোগ্রাম ডিসপ্লে টেক্সট আউটপুট। মানে ইউজার কমান্ড লাইনের মাধ্যমে কি করে, ইনপুট দেয়, তাই না? এখন আমি দুইটা সংখ্যা যোগ করবো, তাই না? তো আমরা এইখানেই তো দিব, এই যে লিখলাম 3 আর 5 দিলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে এইখানে আবার আউটপুট দেখাবে 5 আর 3 8। তো সে প্রোগ্রাম তো করা লাগবে আগে, তারপরে তো এখানে দেখাবে, তাই না? বুঝাতে পারছি? হ্যাঁ, তার মানে কনসোল অ্যাপ্লিকেশনে আমরা কিছু প্রোগ্রাম লিখবো, মানে সেটা আমাদের ব্ল্যাক স্ক্রিনে দেখাবে। এটা যে আমরা আপাতত শিখবো। এই ক্লিয়ার? আপনি কিছু বুঝছো? জি স্যার, দেখছি। আচ্ছা, আমাদের এই সেশন আজকের মতো শেষ। আমরা একটু রিক্যাপ করি। আমাদের এই সেশনে 9টা টপিক ছিল, তার ভিতরে 1 নম্বর আছে আইডিই। আইডিই কি? অ্যান ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইক ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ, তারপরে হলো কোড ব্লকস, এইগুলা যেখানে আমরা অনেকগুলা ফিচার পাবো সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য। হ্যাঁ, যেমন ভিএস কোড যেমন একটা এডিটর, এরকম এডিটরের সমস্ত সুবিধা তো পাবোই, প্লাস আরো কোড ডিবাগ করার জন্য, মানে ডিবাগ মানে ভুল খোঁজা, ভুল খোঁজার জন্য যাবতীয় যা লাগে, টেস্ট করার জন্য যাবতীয় যা লাগে, কম্পাইল করার জন্য যাবতীয় যা লাগে সবকিছু আছে। কম্পাইল কিসের মাধ্যমে করে? সিএলআর এর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা। এসডিকে, এসডিকে কি? যে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম, মানে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে যে এডিশনাল ফিচার গুলো দরকার, টুলস গুলো দরকার, সেইগুলা এসডিকে এর মধ্যে থাকে। ডটনেটের এসডিকে আছে, ফ্লাটারের এসডিকে আছে, জাভার জেডিকে আছে। এই ব্যাপারগুলো এইখানে নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট আমরা কথা বলছি, সেটা কি? আমরা একটাই অ্যাপ্লিকেশন তৈরি করবো কিন্তু মাল্টিপল ডিভাইস বা অপারেটিং সিস্টেমে সেটা চলবে। যেমন আমরা ডটনেটে যদি একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, সেটা উইন্ডোজে চলবে, উইন্ডোজে চলবে, লিনাক্সে চলবে, ম্যাকেও চলবে। ঠিক আছে, আমরা ফ্লাটারে যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করি ওইটা ওএস অ্যাপেলও চলবে, আইফোনের ফোনগুলোতে, আবার অ্যান্ড্রয়েডও চলবে। ঠিক আছে, এটাই হলো আমাদের ক্রস প্ল্যাটফর্ম।
সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস, এটা কি? এটা হলো একটা টেক্সট বেসড কমান্ড লাইন, যেটাকে আমরা কমান্ড লাইন হিসেবে চিনি। এর মাধ্যমে আমরা কি করতে পারি? বিভিন্ন কমান্ড লিখে আমাদের অপারেট করতে পারি। হ্যাঁ, যেগুলো আমরা গ্রাফিক্যালি করতে গেলে অনেক স্লো হয় বা হলো অনেক কঠিন মনে হয়, এগুলো আমরা অনেক সহজে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে করতে পারি। তবে রিমেম্বার ইট, যদি আপনি কমান্ড ঠিক মতো না জানেন, ভয়াবহ ব্যাপার ঘটে যেতে পারে। ঠিক আছে? এবং কখনো ভিডিও দেখতে দেখতে কমান্ড লিখবেন না, কারণ দেখা গেলো একটা ভিডিও লিখছে, ওইটা আপনার পুরো ডিস্ক খালি হয়ে যাবে। এখন আপনি ওটা দেখে দেখে করতেছেন, ক্লিন মারছে, পুরো ডিস্ক খালি, এবার ভিডিও বলতেছে এটা করলে কিন্তু ডিস্ক খালি হয়ে যাবে। ওই কথাটা বলার সময় হতেনি, আপনি তার আগে ইন্টার মেরে দিচ্ছেন। ঠিক আছে? এই জন্য খুবই সাবধান সিএলআই ইউজ করতে গেলে। আচ্ছা, সিএলআই দিয়ে আমরা প্রজেক্ট, আমরা এই সফটওয়্যার ডেভেলপমেন্টে কি করতে পারি? আমরা প্রজেক্ট তৈরি করতে পারি, ভুল বের করতে পারি, কোনো প্যাকেজ লাগলে ইনস্টল করতে পারি। যেমন বুটস্ট্র্যাপ লাগবে, অত সিডিএন ইনস্টল করার আনার সময় নেই, আমরা এইখানে এনপিএম বুটস্ট্র্যাপ এগুলো লিখলে ওটা চলে আসবে। ঠিক আছে? বুটস্ট্র্যাপ আমাদের তো ভবিষ্যতে আরো অনেক লাইব্রেরি লাগবে, অনেক প্যাকেজ লাগবে, সেগুলো আমরা এইভাবেই সিএলআই এর মাধ্যমে নিতে পারবো। সিএলআর কি? সিএলআর হলো কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। এটার কাজ কি? এটা হলো আমার কোড যখন কম্পাইল হবে, একটা কোড যখন রান হবে, তখন এটা কম্পাইল হয়। কম্পাইল হওয়ার সাথে সাথে এটা মেশিন কোডে রূপান্তর হবে, আবার এটা মেমোরি অ্যালোকেট করবে, আবার মেমোরিকে গার্বেজ কালেকশনও দূর করবে। গার্বেজ মানে মেমোরিতে যে কোডটা রান হওয়ার পরে যে ক্যাশ জমে যাবে, ওইটা আবার মুছে ফেলবে। ঠিক আছে? এইভাবে বুঝে নেন আপাতত, পরে আরো ডিপলি বুঝবেন। এরপরে এই কোডে যদি কোনো হার্মফুল কোড থাকে যেটা ক্ষতি করতে পারে, ওইটা সিকিউরিটিটা ওই দিবে সিএলআর। ঠিক আছে? তার লাইব্রেরিজটা কি? লাইব্রেরি হলো কালেকশন অফ প্রি কোড আর ফাংশন, মানে একটা লাইব্রেরিতে অনেকগুলো কোড অলরেডি লেখা থাকে। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে। হ্যাঁ, যেমন সি শার্পের জন্য আলাদা লাইব্রেরি, ফ্লাটারের জন্য আলাদা লাইব্রেরি, বুটস্ট্র্যাপের জন্য আলাদা লাইব্রেরি। হ্যাঁ, তো আমরা লাইব্রেরিগুলো ইউজ করে কি করবো? আমরা অনেকগুলো কোড লেখা আছে, ওগুলো ইউজ করতে পারবো, বা সহজ করা আছে, ওইগুলো ইউজ করলে আমাদের সেই কাজটা, সার্টেন কাজটা করতে, মানে নির্দিষ্ট একটা কাজ করতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছি ওপেন সোর্স নিয়ে, মানে আমরা যে ফ্রেমওয়ার্ক গুলা ইউজ করি বা যে সফটওয়্যার গুলা ইউজ করি, হ্যাঁ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এইগুলা যে ভার্সন গুলা বের হয়, আপডেট হয়, এগুলা মূলত যারা ইউজ করে তারা এগুলোর একসময় এক্সপার্ট হয়ে এগুলাকে আপডেট করে, করতে করতে আজকের এক একটা নতুন নতুন ভার্সন তৈরি হয়। তো ডটনেট একটা ওপেন সোর্স। হ্যাঁ, তারপরে ফ্লাটার হলো ওপেন সোর্স, বুটস্ট্র্যাপ ওপেন সোর্স, যেখানে আপনি আমিও কন্ট্রিবিউট করে এটাকে আরো উন্নত করতে পারি, আরো সহজ করতে পারি। আচ্ছা, ডকুমেন্টেশন অলরেডি আমরা ডিসকাস করেছি, যে কোনো সফটওয়্যার বা লাইব্রেরি কিভাবে ব্যবহার করতে হয়, এইটার একটা গাইডলাইন। হ্যাঁ, কিভাবে এগুলো ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, বা ইনস্টল করতে হয়, চালাইতে হয়, সবকিছু আর কি। এটাই হলো ডকুমেন্টেশন। আমরা ডকুমেন্টেশন পড়তে শিখবো এবং বানাতে শিখবো। কনসোল অ্যাপ্লিকেশন মাত্র আলোচনা করলাম, যে আমরা প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে প্রথমে কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে শিখবো, যেটার আউটপুট আমরা ব্ল্যাক স্ক্রিনে দেখতে পারবো, কোনো ভিজুয়ালাইজেশন এই মুহূর্তে আমরা দেখবো না। ঠিক আছে? এখন বলেন, আজকের এই সেশনে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার। ইয়ার। আচ্ছা, আমরা সেশন টু তে কি করব? আমরা সেশন টু তে আমরা ডেভেলপমেন্টকে মানে এনভায়রনমেন্টটা সেট আপ করবো। এনভায়রনমেন্ট সেট আপে কি কি থাকবে? আমাদের পিসি রিকোয়ারমেন্টটা চেক করব, তারপরে আমরা সফটওয়্যার গুলো ইনস্টল করব। হ্যাঁ, তারপর মানে সফটওয়্যার বলতে ভিজুয়াল স্টুডিও, এসডিকে যা যা লাগে এগুলো ইনস্টল করব, একটা ছোট কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করব। হ্যাঁ, তারপরে সি শার্পের যে প্রজেক্ট আর্কিটেকচার কেমন হয়, বা ভিজুয়াল স্টুডিওর ইন্টারফেসটা কেমন হয়, হ্যাঁ, কোনটা দিয়ে কি কাজ করতে হয়, মোটামুটি কাজ করার মতো যতটুকু লাগে আমরা শিখে ফেলবো। এরপর একটা ছোট সি শার্প প্রজেক্ট নিব, এই প্রজেক্টে কোথায় কি ফাইলগুলো আছে, কোন ফাইল কি কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ওভারভিউ নিব। হ্যাঁ, এই যেখানে আছে আন্ডারস্ট্যান্ডিং প্রজেক্ট ফাইলস এন্ড স্ট্রাকচার। এরপরে আমরা আমাদের প্রজেক্ট কোড করা শুরু করব। ঠিক আছে? আস্তে ধীরে। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, অনেক ক্লান্ত। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি রেকর্ডিংটা